বাঁকা নদীর পিছল ঘাটে ও তুই যাবি কি করে? সেটা গন্ধকালি বসে আছে রে, সেটা গন্ধকালি। ও গানের কথা, ওর লেখা গানের কথা শোনাবে এবং বোধহয় গানও গাইবে। হয়েছে তোর? হ্যাঁ হয়েছে, তুই শুরু কর। একটা ভালো শব্দ বললো, পিনাকির থেকে তো সবসময় শেখার, কণ্ঠপট, চমৎকার শব্দ। এটা নিলাম, ধার করলাম। আর পিনাকির সঙ্গে আমার সম্পর্কটা এক বিছানায় তিনজন কোহলাশ্রিত রাত কাটানো। হ্যাঁ, এবং তারপরে কে যে কোন দিকে গেছিলাম, সকালটা হতো আর কি কোনো রকম। এবং না না আরে বললাম না, পিছনে আমার যাওয়া নেই তো, অলরেডি কোহলাশ্রিত বলে ফেলেছি, আর পেছনের জায়গা নেই। তো গানের লেখা আর কবিতা সবসময় এক হয় না, এটা অনিবার্য। আজকে অনেক মানুষ কমে গেছেন, স্বাভাবিকভাবেই শীত বেড়েছে, কিন্তু যতটুকু বলার এখানে 10 জন মানুষের কাছে বলাটাও খুব জরুরি। গানের লিরিক আর কবিতার শব্দচয়ন এক হতেও পারে, নাও হতে পারে। ঠিক যেভাবে সব খারি খারক কিন্তু সব খারক খান নয়, ওরকম আর কি, ছোটবেলায় কেমিস্ট্রি ল্যাবে পড়া। কবিতার কিছু অন্যান্য শর্ত থাকে, যেটা কবির কল্পনা, কবির একটা খোলা ক্যানভাস থাকে, যার মধ্যে শব্দ দিয়ে তিনি ছবি আঁকেন বা একটা ভাবনা বুনট করে দেন বা ভাবনা বিন্যাস করেন। গানের ক্ষেত্রে বেসিক গান বাদ দিলে, বেসিক গানটা পরে বলছি, সিনেমার গান বা টেলিভিশনের গান বা জিঙ্গলের গান বা থিয়েটারের গান, এগুলো কিন্তু খুব কনফাইন্ড একটা স্ট্রাকচার। ওই 3 মিনিটের মধ্যেই ব্যাপারটা ফেঁদে ফেলতে হবে, তার সঙ্গে সময় উপযোগী সুর, অ্যারেঞ্জমেন্ট, বাণী এগুলো সাজাতে হবে। তার থেকেও বড়, পিছনে একজন মানে ডিরেক্টর আর মিউজিক ডিরেক্টর, লিরিসিস্টের মাঝামাঝি তার উপর একজন অবস্থান থাকে, সে সর্বময় লোকনাথ বাবার মতন, তার নাম প্রডিউসার। তিনি রণে বনে জলে জঙ্গলে সব জায়গায় নিয়ন্ত্রণ করেন। ওই শব্দটা চেঞ্জ করে দাও। হ্যাঁ, লোকনাথ বাবা তো নকুলদানা পেলেই সন্তুষ্ট, তিনি সন্তুষ্ট না। এবার প্রডিউসারকে মাথায় রেখে, তার কাব্য মাথায় রেখে অনেক কিছু অ্যাডজাস্ট করে করতে হয়। যেহেতু আমি দীর্ঘদিন সিনেমায় মিউজিক করেছি, গান লিখেছি, এখন লোকসঙ্গীত নিয়ে কাজ করার সময় ওগুলো একটু কম হয়, সেটা একটা চাপ থাকে। কিন্তু বাংলায় একটা অন্য জায়গা আছে কাব্য চর্চা এবং গান চর্চা, যে বেসিক গান। এই যে পুজোয় গান বেরোনো, এটা কিন্তু বাংলা ছাড়া ভারতবর্ষে কোথাও নেই। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, কোনো ফেস্টিভ্যাল উপলক্ষে বেসিক গান, কিছু ধর্মীয় গান বেরোয়, এক্সমাসে ধর্মীয় গান বেরোয়, ঈদের সময় ধর্মীয় গান বেরোয়, রামনবমীর সময় কিছু ধর্মীয় গান বেরোয়, কিন্তু শুধু বেসিক গান, নিজের খেয়ালে গান তৈরি, যেভাবে মান্নাদের গান হয়েছে, হেমন্তবাবুর গান হয়েছে, সিনেমা ছাড়া যে বেসিক গান, সেটা একমাত্র ভারতবর্ষে বাংলাতেই আছে। কিন্তু এটা খুব দায়িত্ব নিয়ে বলছি। এবং সে গানগুলোর মধ্যে অনেকগুলি কবিতা তো বটেই, এবং কাব্যময়তার নিরিখে যথেষ্ট উত্তীর্ণ। তারপরে একটা সময় আসে যখন সিনেমার গানে অনেক বেশি মানুষ ঢুকে যায়, এবং ওই বললাম প্রডিউসার এবং সিকোয়েন্সের চাপে গানের কাব্যময়তা হারিয়ে ঝাল লেগেছে আমার, ঝাল লেগেছে আমি, ঝালে মরে যাই, ঝালে মরে যাই, এই ধরনের গানের উৎপত্তি হয়। এবং যে সমস্ত মানুষজন, মানে গৌরীপ্রসন্ন মজুমদার, পুলক বন্দ্যোপাধ্যায়ের মতন মানুষজন যদি কাগজে লেখো না, কাগজ ছেড়ে যাবে, তিনিও একসময় লিখতে বাধ্য হন আমি কলকাতার রসগোল্লা বা প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই। এটা চাপ, বাজারের চাপ, আর চাপের সঙ্গে বাজারে থাকলে চাপের ছাপ পড়বেই, কেউ এর ব্যতিক্রম নয়, এটাকে এড়ানো যায় না। পরবর্তী সময় সুমন, নচিকেতা, অঞ্জন, শিলাজিৎ, কাজী কামাল নাসের, পল্লব, এদের হাত ধরে বলা হয় বাংলা গানের কাব্যময়তা আবার ফিরল, যেটার বীজ বপন করেছিলেন গৌতম চট্টোপাধ্যায় 70 সালে, যিনি ইনসিডেন্টালি আমার গুরু। তাকে পেয়ে বা তার হাত ধরেই আমার গিটার এবং গান বাজনা, এই ধরনের গান বাজনার শুরু। তো আমি বলি গিটার খড়ি, তুই যেমন একটা বললে বিনাকি কণ্ঠপট, আমার বলি গিটার খড়ি। তো তারপরে গানের কিন্তু আবার কাব্যময়তা ফিরে এলো বেশ খানিকটা, এবং বিশেষ করে বাংলা ব্যান্ড এই কাব্যময়তা, গানের কাব্যময়তা ফেরার জন্য কবিতার গানকে খুব কাছাকাছি নিয়ে যাওয়ার ক্ষেত্রে অত্যন্ত সাহায্য করেছে। মানে গৌতম চট্টোপাধ্যায়, মহিনের ঘোড়াগুলি পরবর্তী সময়, নগর ফেলোমেল পরবর্তী সময়, সুমন থেকে শুরু করে যে ধারাটা শুরু হয়েছিল এখনও চলছে। অনুপম রায়ের গান ভীষণ লিরিক্যাল, ভীষণ কাব্যময়,
সুরের ক্ষেত্রে অনেক মানুষ বলতে পারেন কাব্যময়তা নিয়ে কোনো প্রশ্নই আসবে না। শ্রীজাত গান লিখছে সিনেমার জন্য, প্রসেন গান লিখছে, সবকটাই প্রায় কবিতাই বলা যেতে পারে, বা কবিতাই, সেগুলো সুরারোপিত। তো বিষয়টা এরকম। তাই এখন বলা যেতে পারে 90 দশকের পর থেকে বাংলা গানে যেই মাঝখানে যেই 80 থেকে 90 এই 10 বছরে কিন্তু বাংলা গানের কাব্যময়তা জাস্ট তলানিতে এসে পড়েছিল। ওই যেটা বললাম, পুলক বন্দ্যোপাধ্যায়, গৌরপ্রসন্ন মজুমদারকেও লিখতে হয়েছে ছবির জন্য গান। তো যাই হোক, এটা মোটামুটি এখন লোকসঙ্গীতের ক্ষেত্রে লোককবিরা যেহেতু গান তৈরি করেন তাদের নিজস্ব ডায়ালেক্টে, তাদের আঞ্চলিক কবিতার ছাপ থাকে, অবশ্যই ছাপে। মাথায় রাখবেন, বাংলা লোকগানের যে সবচেয়ে সফল গান হিসেবে যাকে ধরা হয়, লাল পাহাড়ির দেশে যায়, ওটা কিন্তু একজন আরবান কবির লেখা, অরুণ কুমার চক্রবর্তী। তিনি একজন পেশায় ইঞ্জিনিয়ার, একজন পরিবেশ কর্মী, একজন নাগরিক কবির থেকে কিন্তু শ্রেষ্ঠ মানে হিট ফোক গান বেরিয়েছে। দরিয়া এলো তুফান আয়েকে যাবি রে, যেটাকে আমরা ফকিরি বা মুর্শিদি গান বলে জানি, এটি কিন্তু 81 সালে 1981 সালে 80 সালে গাবুর যখন জন্ম হচ্ছে, গৌতমদার ছেলে, তখন সেই সময় মানে বৌদির যখন লেবার পেন, সেই সময় গানটা লেখা। এটি সিনেমার জন্য, নাগমতি সিনেমার জন্য, যেটি পরবর্তী সময় গৌতমদার এই ছবিটি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল, পবন দাস বাউল গিয়েছিল। দরিয়া এলো তুফান আয়েকে যাবি রে, হেসে হেসে যাবি এসে মদিনার নগরে। মানে এমন বিন্যাস তার ভেবেই নেওয়া হলো, যারা শুনলো এটি ফকির ছাড়া, মারফতি লোক ছাড়া লিখতেই পারে না। কাজেই বোঝা যায় যে যাপন মানে তার যদি শব্দের সঙ্গে, অনুভবের সঙ্গে, ভাবনার সঙ্গে যাপন থাকে, তাহলে কিন্তু কবিতার গান প্রায় পাশাপাশি পথ হাঁটতেই পারে, কোনো বিরোধ নেই। যেভাবে একটা সময় সিদ্ধার্থ আর পিনাকি, যার হাত ধরে, সিদ্ধার্থর হাত ধরেই তো আমি পিনাকিকে চিনেছি, দুজনের সঙ্গে বন্ধুত্বই প্যারালালি চলতো, একটা দুষ্টুমিমূলক আর একটা একটু কম দুষ্টুমিমূলক, এই আর কি। তো যাই হোক, যা বলার বলে ফেলেছি, আর আমার কিছু বলার নেই। কবিতার ভালো হোক, বাংলা গানের ভালো হোক, বাংলা ভাষাটা বাঁচুক, বাংলা ভাষায় অনেক ইংরেজি আগমন একটু বন্ধ হোক। আমি 4-5টা লাইন শোনাচ্ছি। এটি একটু বেসিক গান ছিল, এটি আপনাকে জাস্ট একবার বলছি, দেখুন গানের বিন্যাসটা, এবং এটি শুরু করলেও যে এর কোনো কাব্যময়তা ক্ষুণ্ণ হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, গোটাটাই হোক। তুই আমার মধ্যে আরেক আমি, তুই আমার মধ্যে আরেক আমি, কি জানি খুঁজে ফিরি তোকে। এই তো ছিলি আমার পাশে, মুহূর্তে হারাস পথের বাঁকে। পথের শেষে আবার একটা পথ, পথ হয় সীমান্তগামী, সীমানাকে ছোঁয়া যায় নাকি, এ আমার নেহাবতি পাগলামি, তুই আমার মধ্যে আরেক আমি। হ্যাঁ, এটা একটা কিছু ভাবনা বিন্যাস। এটা যখন সুরে আসে, তুই আমার মধ্যে আরেক আমি, কি জানি খুঁজে ফিরি তোকে। এই তো ছিলি আমার পাশে, মুহূর্তে হারাস পথের বাঁকে। পথের শেষে আবার একটা পথ, পথ হয় সীমান্তগামী, সীমানাকে ছোঁয়া যায় নাকি, এ আমার নেহাতি পাগলামি, তুই আমার মধ্যে আরেক আমি। তোকে জড়িয়ে আমার দারুণ ভালো থাকা, যেমন দূর পাহাড়ের গায়ে সোনার রোদ মাখা, সেই জীবনানন্দীয় বিন্যাস। তোকে জড়িয়ে আমার দারুণ ভালো থাকা, যেমন দূর পাহাড়ের গায়ে সোনার রোদ মাখা। মেঘরোদ ডানায় মেঘে উড়ে যায় চিল, মেঘরোদ ডানায় মেঘে উড়ে যায় চিল। ভালো লাগা আকাশ কুসুম, ভালো লাগা নীল, ভালোবাসা আকাশ কুসুম, ভালো লাগা নীল। তোকে দেব আমি চাঁদ ধোয়া জল, মাঝরাতে চাঁদের গুড়ির ঘুম ভাঙাবো চল। তোকে দেব আমি চাঁদ ভেজা জল, মাঝরাতে চাঁদের গুড়ির ঘুম ভাঙাবো চল। মহাকাল চক্র ঘোরে চাঁদ বুড়ির চোখে, মহাকাল চক্র ঘোরে চাঁদ বুড়ির চোখে। অনন্ত অন্ধকারে খুঁজে ফিরি তোকে,
আমি ঘুরি এদিক ওদিক পথের ধুলোড়ে, বেপরোয়া কালো চক্র নিজের মতো ঘোরে। আমি ঘুরি এদিক ওদিক পথের ধুলোড়ে, বেপরোয়া কালো চক্র নিজের মতো ঘোরে। কাল পাখি আজ হয়ে উড়ান আগামী, কাল পাখি আজ হয়ে উড়ান আগামী। তোকে পাবো বলেই আজও পথ হাঁটি আমি, তোকে পাবো বলে আজও পথ হাঁটি আমি। তুই আমার মধ্যে আরেক আমি, তুই আমার মধ্যে আরেক আমি। ভালো হোক আবৃত্তি এবং কবিতা পড়াবের ভালো হোক, পড়াবার একটু বড় করে হোক, আরো মানুষজন আসুক। আর পিনাকির সঙ্গে আমার বন্ধুত্ব অক্ষয় থাক।